ক্লাস 11 তোমাদের প্রথম চ্যাপ্টার রসায়ন শাস্ত্রের প্রাথমিক ধারণাসমূহ এই চ্যাপ্টারের আজকে 4th ক্লাস। বিভিন্ন ব্যাপার নিয়ে বিভিন্ন টপিক নিয়ে কিছু বেসিক ধারণা তোমাদের এই চ্যাপ্টারের মাধ্যমে দেওয়া হচ্ছে। আজকে শুরু করব শতকরা সংযুতি। শতকরা সংযুতি নিয়ে আগের দিন তোমাদের বলেছিলাম, তার কিছু অঙ্কের প্যাটার্ন দিয়ে আজকে ক্লাস স্টার্ট করছি। কোনো যৌগের শতকরা সংযুতি বলতে বোঝানো হয় যৌগের 100 ভাগ ওজনের মধ্যে তার উপাদান মৌলগুলো যে পরিমাণে আছে তাকে। তো কোনো যৌগে উপস্থিত বিভিন্ন উপাদান মৌলের শতকরা পরিমাণকে আমরা শতকরা সংযুতি হিসেবে চিহ্নিত করি। তার ওপর থেকে কি প্যাটার্নের অঙ্ক আসে তোমাদের দুটো এক্সাম্পল দেখিয়েছি, দেখো। 1 নম্বর প্রশ্ন বলছে Fe2O3 যৌগে Fe এবং অক্সিজেনের শতকরা পরিমাণ কত নির্ণয় করো। Fe আর অক্সিজেনের পারমাণবিক ভরগুলো সাপ্লাই দেওয়া আছে, দেখো। তো আমাদের কি করতে হবে, যে যৌগটা দেওয়া আছে যৌগের সংকেত হচ্ছে Fe2O3। Fe2O3 প্রথমে আণবিক ওজনটা আমাদের বার করে নিতে হবে। Feর ভর 55.85, সংখ্যায় আছে দুটো, Fe2O3-তে Fe আছে দুটো, আর অক্সিজেন আছে তিনটে, একটা অক্সিজেন হয় 16 করে। তাহলে আণবিক ওজন যখন বার করব আমরা 2 × 55.85 যেটা আয়রনের ভর, আর 3 × 16 করব যেটা অক্সিজেনের ভর। দুটোকে যদি সমষ্টি করি তাহলে Fe2O3-র আণবিক ওজন আমরা পেয়ে যাচ্ছি। Feর শতকরা পরিমাণ বার করব, তার মানে নিচে বসবে পুরো যৌগের আণবিক যা ওজন সেটা, আর ওপরে বসাবো শুধুমাত্র Feর যা ওজন সেটা। Fe আছে দুটো, তার মানে ওপরে শুধু বসাবো 2 × 55.85, আর নিচে বসবে ওপরে যে আণবিক ওজনটা বার করলাম যৌগের সেটা। এটাকেই যদি আমরা পার্সেন্টেজে নিই, 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা Feর শতকরা পরিমাণ যৌগে ক্যালকুলেট করে ফেলছি। একইভাবে অক্সিজেনের যদি পার্সেন্টেজ বার করি, ওপরে শুধুমাত্র অক্সিজেনের ওজনটা বসাবো, মানে 3 × 16, আর নিচে বসবে Fe2O3-র মোট আণবিক ওজন। এবার তাকে পার্সেন্টেজে নেব, অর্থাৎ 100 দিয়ে গুণ করব, তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ আমরা যৌগের মধ্যে পেয়ে যাচ্ছি। সিম্পল, তোমরা যেরকম অঙ্কে পার্সেন্টেজের প্রবলেম করে এসছো অনেকটা সেরকমই, শুধুমাত্র আণবিক ওজনগুলো ঠিকঠাক বার করতে হবে এবং কতটা পরিমাণে উপাদান যৌগে উপস্থিত আছে সেই জায়গাটা ঠিক করে করতে হবে। সেকেন্ড যে অঙ্ক আছে দেখো, বলেছে 3 গ্রাম শোধক ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে 1.52 গ্রাম নিরোধক লবণ ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যায়। নিরোধক কথার মানে হচ্ছে যে যৌগটা আমাদের দেওয়া আছে সেটা শোধক, মানে সেখানে জলের অণু উপস্থিত থাকবে, আর যদি আমরা তাকে উত্তপ্ত করি, হিট দিই, তাহলে জলগুলো বেরিয়ে গিয়ে শুধুমাত্র লবণটা থাকবে, সেটাকে বলা হয় নিরোধক লবণ। অর্থাৎ জল নিরোধক মানে হচ্ছে জল বেরিয়ে গেছে, কেমন। তো বলছে শোধক লবণে জলের শতকরা পরিমাণ কত। আর একটা জিজ্ঞেস করেছে নিরোধক লবণের প্রতি মোলের সঙ্গে কত গ্রাম জল ওই শোধক লবণে যুক্ত থাকে সেটা বার করতে হবে। তাহলে আমাদের প্রথমে করতে হবে, শোধক ক্যালসিয়াম ক্লোরাইডের পরিমাণটা আমাদের বলে দিয়েছে 3 গ্রাম, এবং নিরোধক লবণের পরিমাণটাও বলে দিয়েছে 1.52 গ্রাম। তাহলে কতটা জল থাকে সেটা আমরা মাইনাস করে পেয়ে যাচ্ছি 1.48 গ্রাম। তাহলে জলের শতকরা পরিমাণ কত, এটাকে এই 1.48 গ্রামকে আমরা পার্সেন্টেজে নেব। 3 গ্রামের মধ্যে জল থাকে 1.48, তাহলে 100-তে কত ভাগ জল থাকবে। আমাদের আনসার বেরোচ্ছে দেখো 49.33%। এটা হচ্ছে শোধক লবণে জলের শতকরা পরিমাণ আমরা বার করলাম। নেক্সট যে প্রশ্নটা জিজ্ঞেস করেছে নিরোধক লবণের প্রতি মোলের সঙ্গে কত গ্রাম জল যুক্ত থাকে। নিরোধক লবণ সংকেত হচ্ছে CaCl2, এখানে কিন্তু কোনো জল থাকে না, তাহলে CaCl2-র আণবিক ওজনটা আমরা বার করে ফেলি। ক্যালসিয়াম তোমরা জানো 40 করে হয়, আর ক্লোরিন হয় 35.5 করে।
ক্যালসিয়াম একটা আছে, তার মানে 40 প্লাস দুটো ক্লোরিন আছে, তাহলে 2 × 35.5 প্লাস করলে আমরা CaCl2-র আণবিক ভর বার করছি 111 গ্রাম। তাহলে এবারে আমরা বার করব 1 মোল নিরোধক লবণ। 1 মোল মানেই হচ্ছে 1 গ্রাম অণু, এটা আমরা আগের দিন পড়েছি। তাহলে 1 গ্রাম অণু মানে হচ্ছে 1 অণু ক্যালসিয়াম ক্লোরাইড, এবং এখানে দেখো 1 অণু ক্যালসিয়াম ক্লোরাইডের ভরটাই আমরা বার করেছি 111 গ্রাম। তাহলে এবারে প্লেন ঐকিক নিয়ম করব, যেরকম করি 1.52 গ্রাম লবণে যদি জল থাকে 1.48 গ্রাম, তাহলে 111 গ্রাম লবণে কত গ্রাম জল থাকবে। সেখান থেকে আমরা আনসার পেয়ে যাচ্ছি 108.07 গ্রাম। তো এই হচ্ছে শতকরা সংযুতি থেকে এই ধরনের পার্সেন্টেজ ওরিয়েন্টেড প্রবলেম আসে। নেক্সট যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে স্থূল সংকেত এবং আণবিক সংকেত। কাকে বলছে স্থূল আর কাকে বলছে আণবিক সংকেত। কোনো যৌগিক পদার্থের অণুর মধ্যে তোমরা জানো যে একাধিক মৌলের পরমাণু উপস্থিত থাকে। একাধিক মৌলের পরমাণুর সমন্বয়ে কোনো যৌগের অণু গঠিত হয়, এবং যখন আমরা অণুর সংকেতটা লিখি তখন যে উপাদান পরমাণুর চিহ্ন সেগুলো পাশাপাশি লিখে আমরা অণুর সংকেতটা প্রকাশ করি। কোন কোন সংখ্যায় পরমাণুগুলো আছে সেগুলোও নিচে লিখি সংখ্যাগুলো। স্থূল সংকেত কাকে বলছে? কোনো একটা যৌগের অণুতে উপস্থিত যে উপাদান পরমাণুগুলো বিভিন্ন সংখ্যায় বর্তমান থাকে, সেই সংখ্যাগুলোর যদি অনুপাত নির্ণয় করা হয়, রেশিও ক্যালকুলেট করা হয়, তাহলে যে সরল সংকেত পাওয়া যায় সেই সংকেতকে বলছে স্থূল সংকেত। যেরকম এক্সাম্পল দেখাই, বেনজিন। বেনজিনের সংকেত হলো C6H6। তার মানে বুঝতে পারছো কার্বন আছে 6 পরমাণু আর হাইড্রোজেন আছে 6 পরমাণু। তাহলে কার্বন আর হাইড্রোজেনের পরমাণুর সংখ্যার যদি অনুপাত আমরা বার করি তাহলে আমরা পাবো 6:6। একে যদি আমরা আরও সরল করি, কাটাকুটি করি 6 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 1:1। তাহলে এই 1:1-এর রেসপেক্টে আমরা যে সরল সংকেত পাবো, মানে কার্বন থাকবে একটা, হাইড্রোজেন থাকবে একটা, তাহলে বেনজিনের স্থূল সংকেত হচ্ছে CH। এখানে দেখো 6গুলো কিন্তু নেই, এখানে আমরা এই সংকেতটা পেয়েছি 1:1-এর সাপেক্ষে, মানে সরল অনুপাতের সাপেক্ষে। এইটাকে আমরা বলছি স্থূল সংকেত। আর একটা এক্সাম্পল দিই, গ্লুকোজ। গ্লুকোজের সংকেত তোমরা জানো C6H12O6। তার মানে কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 12টা এবং অক্সিজেন আছে 6টা। তাহলে 6:12:6, এটাকে যদি আমরা সিম্পল রেশিওতে আনি তাহলে আমাদের রেশিও বেরোবে 1:2:1। তাহলে এই রেশিওর সাপেক্ষে আমরা যে সংকেত পাবো CH2O। কার্বন থাকবে একটা, হাইড্রোজেন থাকবে দুটো আর অক্সিজেন থাকবে একটা। তাহলে গ্লুকোজের স্থূল সংকেত হয়ে যাচ্ছে CH2O। স্থূল সংকেত কিন্তু অ্যাকচুয়াল সংকেত নয়। কোন কোন পরমাণু কি কি রেশিওতে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করছে সেই সরল রেশিওটা নিয়েই কিন্তু আমরা স্থূল সংকেত গঠন করছি। এই স্থূল সংকেতকে যদি আবার আমরা 6 দিয়ে গুণ করি, গ্লুকোজের ক্ষেত্রে বলছি, তাহলে 6 দিয়ে গুণ করলে কিন্তু আমরা গ্লুকোজের অ্যাকচুয়াল যে আণবিক সংকেত সেটা পেয়ে যাব। আণবিক সংকেত হচ্ছে যৌগের অণুর প্রকৃত সংকেত, কারণ এই সংকেত যৌগের অণুর মধ্যে পরমাণু কোন কোন সংখ্যায় উপস্থিত আছে সেটা আমাদের নির্দেশ করে। যেরকম গ্লুকোজের ক্ষেত্রে বললাম যে C6H12O6, এইটা হচ্ছে গ্লুকোজের অ্যাকচুয়াল আণবিক সংকেত। আমরা বুঝতে পারছি 6টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে, 6টা অক্সিজেন আছে। সেরকমই বেনজিনের C6H6, এটা হচ্ছে অ্যাকচুয়াল আণবিক সংকেত, 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেনের সমন্বয়। তাহলে স্থূল সংকেত আর আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক কি? স্থূল সংকেতকে যদি n দিয়ে গুণ করা হয় তাহলে আণবিক সংকেত পাওয়া যায়। স্মল n দিয়ে গুণ করা হলে স্মল n এর মান
1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। একমাত্র যখন n = 1 হবে তখনই তোমরা জানবে যে সেই যৌগের ক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। আদারওয়াইজ n = 2 3 4 5 যাই হোক না কেন তাদের ক্ষেত্রে কিন্তু স্থূল আর আণবিক সংকেত পুরোপুরি আলাদা হয়। স্থূল আর আণবিক সংকেত থেকেও কিছু প্রবলেম থাকে, কিছু প্যাটার্ন আমি বলে দিচ্ছি। দেখো, 1 নম্বর অঙ্ক বলছে একটা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যৌগে কার্বন আর হাইড্রোজেনের পার্সেন্টেজ বলে দিয়েছে। সেই যৌগকে বাষ্পকরণ করলে দেখা যায় যে তার বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.813 গুণ। তাহলে জিজ্ঞাসা করেছে যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি। তো আমরা কি করে করব? প্রথমে আমাদের বলে দিয়েছে কার্বন আর হাইড্রোজেনের পার্সেন্টেজ, তাহলে সেখান থেকে আমরা অক্সিজেনের পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছি। 3টের পার্সেন্টেজ তাহলে জেনে গেলাম। যত ভাগে মৌলগুলো উপস্থিত আছে প্রত্যেকটা শতকরা ওজনকে যদি তাদের পারমাণবিক ওজন দিয়ে ভাগ করা হয় তাহলে পরমাণুর সংখ্যা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। রেশিওটা নিচে বার করা হয়েছে, দেখো, C:H অক্সিজেন ইকুয়াল টু, আমরা পরমাণু সংখ্যা বার করতে চলেছি। তাহলে কার্বনের ক্ষেত্রে 40%, 40কে 12 দিয়ে ভাগ করব, কারণ 12 হচ্ছে কার্বনের পারমাণবিক ওজন। হাইড্রোজেনের ক্ষেত্রে 1 দিয়ে ভাগ করব পার্সেন্টেজকে, আর অক্সিজেনের ক্ষেত্রে 16 দিয়ে ভাগ করব। তাহলে যে রেশিও আমরা পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1:2:1। তার মানে এটা আমাদের বেরোলো কোন সরল অনুপাতে এরা পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করছে। তাহলে এর রেসপেক্টে আমরা স্থূল সংকেত পাচ্ছি CH2O। এটা বেরিয়ে গেল আমাদের যৌগের স্থূল সংকেত। একে যদি n দিয়ে গুণ করা হয় তাহলে আমরা পাবো আণবিক সংকেত। এখন n এর মানটা কত সেটা আমাদের জানতে হবে। যখনই আমরা আণবিক সংকেত n দিয়ে গুণ করে বার করছি CH2O ব্র্যাকেটের বাইরে n, সেই রেসপেক্টে আণবিক ওজন আমাদের কি বেরোচ্ছে সেটা দেখে নেওয়া যাক। কার্বনের ওজন 12, হাইড্রোজেন 1 করে, দুটো আছে, 2 1 2, আর অক্সিজেন একটা আছে, মানে 16। বাইরে n বসবে, তাহলে আণবিক ওজন n এর সাপেক্ষে বেরোচ্ছে 30n। এখন প্রশ্নে বলে দিয়েছে যৌগের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.813 গুণ। অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত আমাদের জানতে হবে। অক্সিজেনের সংকেত তোমরা জানো O2, তাহলে O2-র আণবিক ওজনও জানো তোমরা 16 দুগুণে 32। আণবিক ওজনকে 2 দিয়ে ভাগ করলে বাষ্প ঘনত্ব পাওয়া যায়, তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব আমাদের দাঁড়াচ্ছে 16। তাহলে এইটা বসিয়ে আমরা যৌগের বাষ্প ঘনত্ব বার করে ফেলতে পারি। 16 × 2.813 যৌগের বাষ্প ঘনত্ব পেয়ে যাচ্ছি। যেই বাষ্প ঘনত্ব পেয়ে গেলাম, একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে অ্যাকচুয়াল যে আণবিক ওজন সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে, দেখো, 90.016। তাহলে আগে আমরা n এর রেসপেক্টে আণবিক ওজন বার করেছি 30n, এখন অ্যাকচুয়াল আণবিক ওজন বার করলাম। দুটোকে যদি কম্পেয়ার করি n এর মান বেরোচ্ছে, দেখো, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 3। n তো আর ভগ্নাংশে হয় না, পূর্ণ সংখ্যায় হয়, কাজেই আমাদের ক্লোজেস্ট ডিজিটটা আমাদের বার করতে হবে। তাহলে n = 3। তাহলে যে আণবিক সংকেতটা আমরা বার করেছিলাম CH2O হোল n, সেই n এর জায়গায় আমরা 3 বসাবো, তাহলে আণবিক সংকেত আমরা পেয়ে যাচ্ছি C3H6O3। এইভাবে আমরা যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করলাম। নেক্সট অঙ্ক দেখো, কার্বন, হাইড্রোজেন এবং ক্লোরিনের একটা যৌগে কার্বন আর ক্লোরিনের পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেনের পার্সেন্টেজ ক্যালকুলেট করব, 100 থেকে মাইনাস করলেই হয়ে যাবে। বলে দিয়েছে যৌগের বাষ্প ঘনত্ব 59.75, তাহলে তার সংকেত নির্ণয় করো। একই রকম আগেরটার মতনই হাইড্রোজেনের পার্সেন্টেজ বার করব,
তারপরে 3 জনের পার্সেন্টেজকে তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। ভাগ করা হয়েছে, দেখো সেখান থেকে আমাদের রেশিও বেরোচ্ছে 1:1:3। তার মানে যৌগের স্থূল সংকেত আমরা পাচ্ছি CHCl3। কার্বন থাকবে একটা, হাইড্রোজেন থাকবে একটা, আর ক্লোরিন থাকবে 3টে রেশিও অনুযায়ী। স্থূল সংকেতকে যদি n দিয়ে গুণ করা হয় তাহলে আমরা পাবো আণবিক সংকেত CHCl3 এই আণবিক সংকেতের রেসপেক্টে আণবিক ওজনটা আমরা বার করে ফেলি। কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 1, আর ক্লোরিন হচ্ছে 35.5, সংখ্যায় আছে 3টে, তাহলে 3 দিয়ে গুণ করব, করে বাইরে বসবে স্মল n, তাহলে আণবিক ওজন পেয়ে যাচ্ছি 119.5 n। যৌগের বাষ্প ঘনত্ব দেখো প্রশ্নে সাপ্লাই করা আছে 59.75। একে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা পাচ্ছি আণবিক ওজন। এই যে আণবিক ওজনটা পেলাম এটা হচ্ছে প্রকৃত আণবিক ওজন, আর আগে n এর সাপেক্ষে একটা আণবিক ওজন আমরা বার করেছি। দুটোকে যদি কম্পেয়ার করি দেখো n এর মান বেরোচ্ছে 1, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু যৌগের স্থূল সংকেত যা আণবিক সংকেত তাই, যেহেতু n এর মান 1। তাহলে এইভাবে স্থূল আর আণবিক সংকেত দিয়ে এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট টপিকে যাচ্ছি, স্টয়চিওমেট্রি এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন গণনা। স্টয়চিওমেট্রি কাকে বলছে? প্রথমে বলি, যখন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, যে পদার্থ বা পদার্থগুলো অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, আর যারা বিক্রিয়ায় উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। এটা তোমরা জানো। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের চিহ্ন বা সংকেতের সাহায্যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়াকে আমরা প্রকাশ করি সাংকেতিক উপায়ে, সেটাকে আমরা বলছি রাসায়নিক সমীকরণ। যেরকম একটা রাসায়নিক সমীকরণ তোমাদের এখানে দেওয়া রয়েছে হলুদ বক্সটায়, CaCO3 প্লাস 2HCl বিক্রিয়া করে উৎপন্ন করছে CaCl2 প্লাস H2O প্লাস CO2। তাহলে এখানে বিক্রিয়ক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর HCl, আর বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, জল এবং কার্বন ডাই অক্সাইড। রাসায়নিক সমীকরণের একটা পরিমাণগত দিক আছে, যেটার মাধ্যমে বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো অংশগ্রহণ করছে তাদের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থ কোন কোন পরিমাণে উৎপন্ন হচ্ছে তাদের একটা সম্পর্ক নির্ধারিত হয়, একটা পরিমাণগত সম্পর্ক নির্ধারিত হয়। কোনো রাসায়নিক বিক্রিয়ায় এই যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে পরিমাণগত এই যে সম্পর্ক, যার উপর বেস করে বিভিন্ন গণনা করা হয়, তাকেই বলা হচ্ছে স্টয়চিওমেট্রি। যেরকম এই সমীকরণে খেয়াল করো, CaCO3 আগে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা 1 অণু আছে। 1 গ্রাম অণু মানেই 1 মোল, তার মানে আমরা বুঝতে পারছি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট এখানে বিক্রিয়া করছে। HCl এর আগে 2 আছে, মানে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করছে। উৎপন্ন হচ্ছে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড, 1 মোল জল, 1 মোল CO2। তাহলে কোন বিক্রিয়ক কত মোল বিক্রিয়া করে কত মোলের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে, এরকম একটা পরিমাণগত সম্পর্ক আমরা এই সমীকরণ থেকে পাচ্ছি। এবং এই মোলকে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন মতন আয়তন বা ভরের রেসপেক্টেও প্রকাশ করতে পারি। বিক্রিয়ক কত আয়তন বা কত ভর বিক্রিয়া করে কত ভরের বা কত আয়তনের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে সেটাও কিন্তু আমরা বার করতে পারি। এটাকেই বলা হচ্ছে স্টয়চিওমেট্রি। আর কোনো অণুর আগে যে সংখ্যাটা বসে, HCl এর আগে যে 2 আছে, ক্যালসিয়াম কার্বনেটের আগে যে 1 আছে, এগুলোকে বলা হয় স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা স্টয়চিওমেট্রিক সহগ। তো এই স্টয়চিওমেট্রির মাধ্যমে
বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে প্রধানত 3 প্রকারের সম্পর্ক থাকতে পারে। একটা বললাম মোলের রেসপেক্টে, যে কত মোল বিক্রিয়ক বিক্রিয়া করে কত মোল বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। এছাড়াও আরও 3টে সম্পর্ক থাকতে পারে। যদি আমরা ওজনের রেসপেক্টে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাতদের প্রকাশ করি, যেরকম নিচেই করে দেওয়া আছে দেখো, যদি আমরা ওজনের সাপেক্ষে বার করি, ক্যালসিয়াম হচ্ছে 40 করে হয়, কার্বন হচ্ছে 12 করে হয়, অক্সিজেন 16 করে 3টে আছে, মানে 3 16 48। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করছে। একইভাবে যদি HCl এর আমরা ওজনটা বার করি, হাইড্রোজেন 1 করে হয় আর ক্লোরিন হয় 35.5 করে। তাহলে পুরোটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, যেহেতু 2 মোল HCl বিক্রিয়া করছে, তাহলে আমরা HCl কত গ্রাম বিক্রিয়া করছে সেটা পাচ্ছি 73 গ্রাম। একইভাবে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে যারা উৎপন্ন হচ্ছে, কত কত গ্রাম উৎপন্ন হচ্ছে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি। তাহলে মোলের জায়গায় আমরা কিন্তু ভর হিসেবেও বলতে পারি যে এত এত গ্রাম বিক্রিয়ক পরস্পরের মধ্যে বিক্রিয়া করে অমুক অমুক গ্রাম বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। এটা আমরা বার করছি ওজনের রেসপেক্টে। একইভাবে ওজন আয়তনের রেসপেক্টেও কিন্তু আমরা প্রকাশ করতে পারি বিক্রিয়ার স্টয়কিওমেট্রির দ্বারা। আর একটা হচ্ছে আয়তন সাপেক্ষেও আমরা প্রকাশ করতে পারি। তো এই অনুযায়ী স্টয়কিওমেট্রিক গণনা 4 রকমের মোটামুটি সম্পর্ক দেয়। 1 নম্বর হচ্ছে মোল মোল সম্পর্ক। এতে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাতের কোনো একটার মোল দেওয়া থাকে, বাকিদের মোলগুলো আমাদের নির্ণয় করতে হয়। সেকেন্ড হচ্ছে ভর ভর সম্পর্ক। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাতদের ভরের রেসপেক্টে আমরা ক্যালকুলেশন করে থাকি। কারোর ভর দেওয়া থাকে, কারোর ভর নির্ণয় করতে হয়। থার্ড হচ্ছে ভর আয়তন সম্পর্ক। কারোর ভর দেওয়া থাকে, সেখান থেকে আয়তন নির্ণয় করতে হয়, অথবা আয়তন দেওয়া থাকে, সেখান থেকে ভর নির্ণয় করতে হয়। আর নাম্বার 4 হচ্ছে আয়তন সম্পর্ক, মানে বিক্রিয়ক অথবা বিক্রিয়াজাতর আয়তন দেওয়া থাকবে, সেখান থেকে বাকিদের আয়তনগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। যেরকম একটা এক্সাম্পল বলছি, ধরো খাতা থাকলে সামনে লিখতে পারো যে C+O2 থেকে উৎপন্ন হচ্ছে CO2। এখানে C হচ্ছে তোমরা জানো 12 করে হয় আর অক্সিজেন হয় 16 করে। তাহলে C+O2 থেকে উৎপন্ন হচ্ছে CO2। আমি যদি ভরের রেসপেক্টে বলি, আমি বলতে পারবো যে 12 গ্রাম কার্বন উৎপন্ন করছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এটা ভরের রেসপেক্টে বললাম, মানে ভর ভর সম্পর্ক। সেরকমই যদি ভর আয়তন সম্পর্কে বলি, তাহলে বলবো যে 12 গ্রাম কার্বন উৎপন্ন করছে 22.4 লিটার CO2। দেখো, কার্বনটা বললাম ভরে আর কার্বন ডাইঅক্সাইডটা বললাম কিন্তু আয়তনে। তোমরা জানো যে এনটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। যেহেতু 1 গ্রাম অণু CO2 উৎপন্ন হচ্ছে, কাজেই 22.4 লিটার আমরা আয়তন বলছি। যদি আয়তন সম্পর্ক বলি, আর একটা ইকুয়েশন বলছি এক্সাম্পল হিসেবে, 2CO + O2 থেকে উৎপন্ন হচ্ছে 2CO2। যদি আয়তনের রেসপেক্টে বলি, তাহলে বলবো যে 2 আয়তন কার্বন মনোক্সাইড উৎপন্ন করছে 2 আয়তন কার্বন ডাইঅক্সাইড। বা আরও স্পেসিফিক বলতে পারি, 2 আয়তন কার্বন মনোক্সাইড 1 আয়তন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। আয়তন না বলে এটাকে লিটার দিয়েও বলা যায়। সেক্ষেত্রে আমাদের 2 যে সংখ্যাগুলো আগে আছে সেইগুলো গুণ করে নিতে হবে, তখন আমরা লিটার দিয়ে বলবো। কিছু অঙ্ক দেখাই এর উপর থেকে স্টয়কিওমেট্রিক গণনা কিভাবে করা হয়। প্রথম অঙ্ক দেখাচ্ছে আয়তন সম্পর্কে। 5.2 লিটার সিওকে যদি CO2-তে পরিণত করতে হয়, তাহলে এনটিপিতে কত আয়তন অক্সিজেন প্রয়োজন হবে। তাহলে CO থেকে CO2 উৎপন্ন করব, সেই রিয়াকশানটা আমাদের প্রথমে লিখে নিতে হবে। 2CO + O2 থেকে উৎপন্ন হচ্ছে 2CO2।
কোনটা কত মোল বিক্রিয়া করছে দেখো, কার্বন মনোক্সাইড বিক্রিয়া করছে 2 মোল, অক্সিজেন বিক্রিয়া করছে 1 মোল। যদি আমরা আয়তনের রেসপেক্টে লিখি, কারণ আমাদের অঙ্কটা করতে হবে লিটার দিয়ে, তাহলে সিওর আয়তন বেরোচ্ছে 2 × 22 × 4 লিটার। এত লিটার কার্বন মনোক্সাইড কতটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে? 1 মোল। 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা ঐকিক নিয়মে ফেলতে পারি যে 2 × 22.4 লিটার কার্বন মনোক্সাইডকে CO2 পরিণত করতে 22.4 লিটার অক্সিজেন প্রয়োজন হচ্ছে। তাহলে 5.2 লিটার CO থেকে আমরা CO2 উৎপন্ন করব, তখন কতটা অক্সিজেন আমাদের প্রয়োজন হচ্ছে সেটা আমাদের দেখো লিটারে বেরিয়েছে। তাহলে গোটা অঙ্কটাই আমরা করলাম বিক্রিয়কের আয়তনের রেসপেক্টে। এটা হচ্ছে আয়তন আয়তন সম্পর্ক। নেক্সট যে প্যাটার্ন সেটা হচ্ছে ভর ভর সম্পর্ক। ভর মানেই হচ্ছে আমরা মোল বা গ্রাম দিয়ে অঙ্ক করব। প্রশ্ন দেওয়া আছে 3 মোল ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড কোন রিয়াকশানে উৎপন্ন হচ্ছে সেই ইকুয়েশনটা আমাদের প্রথমে লিখতে হবে। CaCO3 থেকে উৎপন্ন হচ্ছে CaO প্লাস CO2। কোনটা কত মোল বিক্রিয়া করছে দেখে নাও, সবাই কিন্তু 1 মোল বিক্রিয়া করেই 1 মোল পদার্থ উৎপন্ন হচ্ছে। সেখানে খেয়াল করো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করছে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম হচ্ছে 40 করে হয়, অক্সিজেন হচ্ছে 16 করে, তাহলে 40 আর 16 যোগ করে ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ওজন হচ্ছে 56 গ্রাম। তাহলে প্রশ্নে জিজ্ঞেস করেছে 3 মোল ক্যালসিয়াম কার্বনেট কী পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। ঐকিক নিয়মে ফেললেই আমরা পেয়ে যাচ্ছি আনসার 168 গ্রাম CaO উৎপন্ন হবে। নেক্সট অঙ্ক হচ্ছে আয়তন ভর সম্পর্ক। খানিকটা আয়তন থাকবে, খানিকটা ভর দিয়ে আমরা অঙ্ক করব। প্রশ্নে বলেছে 1.20 গ্রাম অশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়া, সেখানে 2.40 গ্রাম সিলভার ক্লোরাইড অধক্ষেপ ফেলে। শতকরা বিশুদ্ধতা নির্ণয় করো। তার মানে কার সঙ্গে কার রিয়াকশন হচ্ছে? এখানে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেটের রিয়াকশন। সেখানে সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়ে এবং সঙ্গে উৎপন্ন হয় সোডিয়াম নাইট্রেট। ইকুয়েশনটা প্রথমে লিখে ফেলতে হবে এবং প্রত্যেকের আণবিক ওজনগুলো যাদেরটা আমাদের দরকার সেটা আমাদের বার করে নিতে হবে। প্রশ্ন পড়ে বুঝতে পারছো মোটামুটি NaCl আর AgCl এই দুজনের আণবিক ওজন আমাদের দরকার। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন সোডিয়াম জানো 23 করে হয় আর ক্লোরিন হচ্ছে 35.5। দুটোকে প্লাস করলে NaCl এর ওজন পেয়ে যাবে। আর AgCl এর ক্ষেত্রে Ag হচ্ছে 108 আর ক্লোরিন হচ্ছে 35.5। দুটোকে প্লাস করলে AgCl এর আণবিক ওজন পেয়ে যাবে। তাহলে বেরিয়েছে 143.5 AgCl এর আণবিক ওজন। তাহলে এত গ্রাম AgCl পাওয়া যাচ্ছে কত গ্রাম বিশুদ্ধ NaCl থেকে? 58.5 গ্রাম। তাহলে আমাদের 2.40 গ্রাম AgCl যেটা প্রশ্নে দেওয়া রয়েছে, অত গ্রাম AgCl কতটা NaCl থেকে আমরা পাচ্ছি, মানে কতটা NaCl বিক্রিয়ায় আমরা সাপ্লাই করছি সেটা আমরা নির্ণয় করে ফেলছি। দেখো 0.978 গ্রাম। তার মানে এতটা NaCl হচ্ছে বিশুদ্ধ আর আমাদের অশুদ্ধ NaCl সাপ্লাই করা আছে 1.20 গ্রাম। তাহলে 1.20 গ্রাম NaCl এ বিশুদ্ধ যদি 0.978 গ্রাম হয়, তাহলে 100 গ্রামে আমাদের তো শতকরা বার করতে বলেছে, তাহলে পার্সেন্টেজ নির্ণয় করব। তাহলে 100 গ্রামে বিশুদ্ধ NaCl কত সেটা আমরা ক্যালকুলেট করব। উত্তর বেরোচ্ছে 81.53%। এটা আমরা করলাম আয়তন ভরের রেসপেক্টে। নেক্সট প্যাটার্ন হচ্ছে মোল মোল সম্পর্ক। কোনটা কত মোল বিক্রিয়া করছে সেই সম্পর্ক কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব।
প্রশ্ন বলছে 8.2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ার জন্য কত মোল নাইট্রোজেন প্রয়োজন। তার মানে হাইড্রোজেন আর নাইট্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, সেই রিয়াকশানটা আমাদের লিখতে হবে। N2 + 3H2 থেকে 2NH3। এখানে মোল দেখো 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করছে। তার মানে আমরা লিখতে পারি 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয় 1 মোল নাইট্রোজেন থেকে। তাহলে প্রশ্নে বলা আছে 8.2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে আমাদের কত মোল নাইট্রোজেন লাগবে। আনসার বেরোচ্ছে 4.1 মোল নাইট্রোজেন। এইভাবে স্টয়কিওমেট্রিকে কাজে লাগিয়ে বিভিন্ন রেসপেক্টে, কোনোটা ভর, কোনোটা আয়তন, কোনোটা ভর আয়তন বা কোনোটা মোল, এই রেসপেক্টে আমরা গণনা করে থাকি। কিছু অঙ্কের প্যাটার্ন আমি তোমাদের দেখিয়ে দিলাম। নেক্সট বলবো লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট কাকে বলে? যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে কিনা বোঝার জন্য আমরা অনেক সময় বেশি পরিমাণে বিক্রিয়ক নিই। যতগুলো বিক্রিয়ক পরস্পর যুক্ত হয়ে বিক্রিয়া ঘটায়, তার মধ্যে কোনো একটা বিক্রিয়ক যদি অতিরিক্ত পরিমাণে নেওয়া হয়, তাহলে অনেকক্ষণ ওয়েট করার পরে যদি দেখা যায় যে খানিকটা বিক্রিয়ক পড়ে আছে, তখন আমাদের বুঝতে হবে যে বিক্রিয়া শেষ হয়ে গেছে, সেই বিক্রিয়কটুকু আর কাজে লাগছে না। যেরকম একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা রিয়াকশন দেওয়া আছে, দেখো 2H2 + O2 থেকে উৎপন্ন হচ্ছে 2H2O। রিয়াকশন দেখে বুঝতে পারছো যে 2 অণু হাইড্রোজেন মানে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল জল উৎপন্ন করছে। এটা আমাদের রিয়াকশন বলছে। এখন যদি আমরা বিক্রিয়া শুরুর সময় 2 মোল হাইড্রোজেন নিই, 2 মোল অক্সিজেন নিয়ে বিক্রিয়াটা শুরু করলাম, তার মানে কোনটা আমরা বেশি নিলাম? অক্সিজেন বেশি নিয়ে আমরা বিক্রিয়া শুরু করলাম। বিক্রিয়া যখন চলবে, বিক্রিয়া চলতে দুটোরই পরিমাণ কমতে থাকবে, হাইড্রোজেনও কমতে থাকবে, অক্সিজেনও কমতে থাকবে। তোমরা বিক্রিয়াতে দেখতে পাচ্ছ যে 2 মোল হাইড্রোজেনের দহনের জন্য 1 মোল অক্সিজেন প্রয়োজন হয়। এখন যদি আমরা 2 মোল অক্সিজেন নিয়ে বিক্রিয়া শুরু করি, 2 মোল হাইড্রোজেন যখন সম্পূর্ণরূপে দহন হয়ে যাবে, তারপরে কিন্তু দহনের জন্য আর কোনো অক্সিজেনের প্রয়োজন হবে না। অর্থাৎ 2 মোল হাইড্রোজেন যখনই বিক্রিয়া করে ফেলবে, আর কোনো হাইড্রোজেন যখন পড়ে থাকবে না, তখন বিক্রিয়া থেমে যাবে। তখন আমাদের এক্সট্রা যতই অক্সিজেন পড়ে থাক না কেন, সেটা কিন্তু এক্সেস রূপেই থেকে যাবে, সেটা আর কোনো কাজে লাগবে না, কারণ বিক্রিয়া তো থেমে গেছে। এরকম অবস্থায় যে বিক্রিয়কটা সম্পূর্ণরূপে ব্যয় হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি লিমিটিং রিয়েজেন্ট, যেরকম হচ্ছে হাইড্রোজেন। আর যে বিক্রিয়ক সম্পূর্ণভাবে ব্যয় হচ্ছে না, যেটা এক্সেস পড়ে থাকছে, সেটাকে আমরা বলছি এক্সেস রিয়েজেন্ট বা অতিরিক্ত বিকারক, যেটা হচ্ছে এখানে অক্সিজেন। আমরা 2 মোল অক্সিজেন নিয়ে রিয়াকশন শুরু করেছিলাম, আমাদের বিক্রিয়ার পরেও কিন্তু 1 মোল অক্সিজেন এক্সট্রা পড়ে রইল, কারণ সেটার সঙ্গে বিক্রিয়া করার জন্য কোনো হাইড্রোজেন কিন্তু নেই, তারা রিয়াকশন করে ফেলেছে। তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট এবং অক্সিজেন হচ্ছে এক্সেস রিয়েজেন্ট। এবং বিক্রিয়াটা ততক্ষণই চলবে যতক্ষণ লিমিটিং রিয়েজেন্ট শেষ না হচ্ছে। হাইড্রোজেন যদি শেষ হয়ে যায়, বিক্রিয়া করার মতন বিক্রিয়ক আর পড়ে রইল না, তাহলে বিক্রিয়া তখন থেমে যাবে। তাহলে বিক্রিয়ায় কতটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে সেটা আমরা লিমিটিং রিয়েজেন্টের সাপেক্ষেই গণনা করি, এক্সেস রিয়েজেন্টের সাপেক্ষে কিন্তু নয়। এখান থেকে কিছু অঙ্ক আসতে পারে, একটা প্যাটার্ন দেখানো হয়েছে এখানে, দেখো বলেছে 50 কেজি নাইট্রোজেন এবং 10 কেজি হাইড্রোজেন মিশ্রিত করে অ্যামোনিয়া উৎপন্ন করা হলো।
প্রশ্ন জিজ্ঞেস করছে উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ কত। আর একটা প্রশ্ন, এই বিক্রিয়ায় যদি কোনো লিমিটিং রিয়েজেন্ট থাকে সেটা চিহ্নিত করো। আমাদের যত নাইট্রোজেন আর হাইড্রোজেনের পরিমাণ সাপ্লাই করা আছে সেখান থেকে আমাদের প্রথমে মোলে নিয়ে যেতে হবে, কারণ ইকুয়েশন কিন্তু আমাদের মোলটা নির্দেশ করে। দেখো 50 কেজি নাইট্রোজেন দেওয়া আছে, কেজি দিয়ে অঙ্ক হয় না, সেটাকে গ্রামে নিয়ে আসতে হবে। তাহলে 50 × 10⁻³ গ্রাম। একে যদি আমরা আণবিক নাইট্রোজেনের আণবিক ভর দিয়ে ভাগ করি, একটা নাইট্রোজেন হয় 14 করে, আর নাইট্রোজেনের সংকেত তোমরা জানো N2, তাহলে 14 দুগুণে 28। যদি 28 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি মোল সংখ্যা। তার মানে নাইট্রোজেনের মোল সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি, আর যে হাইড্রোজেনটা আমাদের সাপ্লাই করা আছে 10 কেজি, সেটাকেও আমরা মোলে কনভার্ট করে নিচ্ছি। তাহলে আমরা বুঝলাম যে কত মোল নাইট্রোজেন এবং হাইড্রোজেন আমাদের কাছে রয়েছে। এবার আমরা রিঅ্যাকশন শুরু করব। রিঅ্যাকশনের ইকুয়েশনটা যদি লেখো দেখতে পাবে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করছে। তাহলে আমাদের কাছে যত মোল নাইট্রোজেন আছে তার জন্য কতটা হাইড্রোজেন প্রয়োজন সেটা আগে দেখে নেওয়া যাক। বিক্রিয়া বলছে 1 মোল নাইট্রোজেনের জন্য 3 মোল হাইড্রোজেন প্রয়োজন। তাহলে আমাদের কাছে যত মোল নাইট্রোজেন আছে 1.786 × 10⁻³ মোল, এত মোল নাইট্রোজেনের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন বার করা হয়েছে দেখো 5.36 × 10⁻³ মোল। কিন্তু হাইড্রোজেন আমাদের কাছে আছে 5 × 10⁻³ মোল, তার মানে হাইড্রোজেনটা কিন্তু কম রয়েছে, অর্থাৎ বিক্রিয়া করতে করতে হাইড্রোজেনটা শেষ হয়ে যাবে, নাইট্রোজেন এক্সট্রা পড়ে থাকবে। তাহলে লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে কিন্তু এখানে হাইড্রোজেন, অর্থাৎ বিক্রিয়া ততক্ষণই চলবে যতক্ষণ না হাইড্রোজেন শেষ হচ্ছে। তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে আমরা নির্ণয় করব কতটা অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেনের সাপেক্ষে কিন্তু নয়, কারণ ওটা অতিরিক্ত উপস্থিত আছে। তাহলে এবার আমরা অ্যামোনিয়ার পরিমাণ বার করি। হাইড্রোজেনের সাপেক্ষে 3 মোল হাইড্রোজেন উৎপন্ন করে 2 মোল অ্যামোনিয়া, তাহলে 5.0 × 10⁻³ মোল হাইড্রোজেন কতটা অ্যামোনিয়া উৎপন্ন করবে ঐকিক নিয়মে আমরা পেয়ে যাব। যে অ্যামোনিয়াটা উৎপন্ন হচ্ছে তাকে এবারে কেজিতে কনভার্ট করতে হবে, কারণ জিজ্ঞাসা করেছে উৎপন্ন অ্যামোনিয়ার গ্রামে পরিমাণ কত। অ্যামোনিয়ার আণবিক ভর তোমরা জানো 17, কারণ নাইট্রোজেন হচ্ছে 14 আর হাইড্রোজেন 1 করে 3টে আছে, তাহলে 14 + 3 17। তাহলে একে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস যেটা মোলে আমাদের বেরিয়েছে তাকে যদি 17 দিয়ে গুণ করি তাহলে আমরা কেজিতে বার করে নিচ্ছি। 10⁻³ ইনট্যাক্ট রাখবে, কারণ ওটা হচ্ছে গ্রাম, ওটাকে বাদ দিয়ে দিলেই আমরা গ্রাম থেকে সরাসরি কেজিতেই পৌঁছে যাব। 3.3কে 17 দিয়ে গুণ করলেই আমরা ডিরেক্ট কেজি পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে লিমিটিং রিয়েজেন্ট থেকেও কিন্তু অঙ্ক আসে। তো বেশ কিছু টপিকের ওপরে আমি অঙ্কের প্যাটার্ন আজকে দেখিয়ে দিলাম, আর যে অঙ্কগুলো দেখানো হয়নি আশা করছি সেইগুলোর প্যাটার্ন দেখিয়ে এক্সাম্পল দেখিয়ে আমরা পরের দিনের ক্লাসে এই চ্যাপ্টারটাকে এন্ড করতে পারবো। তোমাদের কাছে যেটা বলার যে এই চ্যাপ্টারের আজকে অবধি যতটুকু পোর্শন পড়া হলো, পরের দিন তো সেরকম পড়ানোর কিছু নেই, শুধু অঙ্কের প্যাটার্নই দেখাবো। যদি কোনো টপিক নিয়ে কারোর কোনো সমস্যা থেকে থাকে, কোনো ডাউট থেকে থাকে, বা যদি মনে হয় যে কোনো জায়গাটা আরেকটু ক্ল্যারিফিকেশনের দরকার আছে, তাহলে তোমরা সেই টপিকের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো বা গ্রুপেও জানাতে পারো আগামীকালের মধ্যে। তাহলে আমি যখন নেক্সট ভিডিওটা করব সেই টপিকগুলো কভার করে দেবো। আজকে তাহলে এই অবধিই রইল। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে নেবে।